স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন। শ্রুতি, একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। পাটুরিয়ায় কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমভি মোস্তফা লঞ্চটিকে প্রায় ২০ ঘন্টা পর টেনে তোলা হয়েছে। দুর্ঘটনার পর ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৯টি মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা। নিখোঁজ আরও ৮ জনের তালিকা পেয়েছে প্রশাসন। লঞ্চটি যেহেতু উদ্ধার হয়েছে, এই জন্য আমরা উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে না, আমরা কিছুটা সমাপ্ত করছি। তবে আমাদের নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিআরডব্লিউটিএ উদ্ধার কর্মীরা এখনো এখানে অবস্থান করবে। আপনি ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না, সাবমিসিভ হওয়ার কোনো টোন থাকা যাবে না, কিন্তু আপনার বক্তব্যটা বলতে হবে। এখন কিন্তু আমি দেখি যে সালাউদ্দিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে, দিজ আর ফাইন। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না। তার কথা গণমাধ্যমে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কথোপকথনে সহিংসতায় উস্কানির কোনো উপাদান নেই বলেও দাবি করেছেন মান্না। আমি বললাম যে তো এই ঘটনা করতে গিয়ে ২-৩টা যদি লাশ পড়ে যায়, আপনার করার কিছু নেই, কিন্তু গভর্নমেন্ট একটা বড় নাড়া খাবে, এই হলো বক্তব্য। আমি মনে করি যে এটা একটা ব্যক্তিগত কনভারসেশন, ওনাকে বলছে এটা ইনসাইট করার কিছু নাই। ওরা এটা এইভাবে যে পাবলিসাইজ করছে, সেটা ইনসাইট করার চেষ্টা করে আমি মনে করি। রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গা থেকে রোববার মধ্যরাতে ৪ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই নাশকতাকারী বলে দাবি করেছে পুলিশ। ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি। মন্ত্রিসভার বৈঠকে ডিসিসি নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা আব্দুল জব্বারের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার। মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান জব্বারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আছে। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঞ্জুর মোর্শেদ জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। আসলে আমি যদি একটি কাগজই আমার হাতে এসছে, দৈনিক ভোরের কাগজ, এবং এর সম্পাদক শ্যামল দত্ত আছেন আমাদের সঙ্গে উপস্থিত। প্রধান শিরোনাম লাল কালিতে মান্নার বক্তব্যে তোলপাড়, এবং পুরো পেজটি আসলে সাজিয়েছেন মান্নার ঘটনে আপার ফোল্ড। মূলত এত তোলপাড়, মাহমুদুর রহমানের বক্তব্যে এত তোলপাড় হওয়ার কি কারণ রয়েছে জনাব শ্যামল দত্ত? দুটি কারণ আছে। একটি হচ্ছে যে তার বক্তব্যের যে গুরুত্ব এবং এর মধ্যে কিছু ষড়যন্ত্রের যে বক্তব্য আছে, সেগুলো নিয়ে আমার ধারণা যে তোলপাড় হওয়ারই কথা। কারণ একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার যে আলাপ, এটির একটি ফোন আলাপের টেপ পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় আলাপটি হচ্ছে সাদেক হোসেন খোকার সঙ্গে। সেখানে আন্দোলন, যে বর্তমান চলমান আন্দোলন চলছে, সেটি সম্পর্কে বিস্তারিত কিছু পরিকল্পনা, কিভাবে আরও আন্দোলন হবে, কিভাবে হল দখল করতে হবে, কিভাবে লাশ ফেলতে হবে, কিভাবে আন্দোলনে লোক জোগাড় করতে হবে, কিভাবে সাপোর্ট লাগবে, তার গ্রে এরিয়া কোন জায়গায়, গ্রে এরিয়াগুলোতে কার ভূমিকা কি। ফলে এই জন্যই তোলপাড়। একটা আন্দোলনের পরিকল্পনা তো তিনি করতেই পারেন, অবশ্যই, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আন্দোলনের পরিকল্পনার মধ্যে সুদূর নিউ ইয়র্ক প্রবাসী সাদেক হোসেন খোকা তাকে ফোন করে তার সঙ্গে মাহমুদুর রহমান মান্না, যিনি একজন প্রগতিশীল আন্দোলন, নিজেকে তার নাগরিক ঐক্যটিকে তিনি রাজনৈতিক দল হিসেবেও স্বীকার করেন না, এটি একটি প্ল্যাটফর্ম সুশীল সমাজের। তারা যখন এই ধরনের উস্কানির ঝঙ্গে যুক্ত হয়ে যান, তখন অবশ্যই সেটি ইসে, এবং এর মধ্যে অনেকগুলো ইঙ্গিত আছে যে কিভাবে লাশ ফেলতে হবে। এটি তো আন্দোলন না। এবং এখানে যে আমাদেরকে লোক সাপ্লাই দেন, সাপোর্ট দেন, এটি তো আন্দোলনের বিষয় না। এটা ছিল গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে অজ্ঞাত একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি কি এখনো আমরা জানি না, এটি তদন্ত হওয়া দরকার। তার মাধ্যমে সেনাবাহিনীর সার্ভিং অফিসারদের সঙ্গে কথা বলার এবং রিটায়ার্ড অফিসারদের সঙ্গে কথা বলার যে আগ্রহ এবং পরিকল্পনা, অমুক দিন অমুক ফোন করবে,
অমুক দিন এই আপনার সাথে কথা বলবে, এটি আমি মনে করি যে একেবারে রাষ্ট্রদ্রোহের পর্যায়ের একটি বিষয়। ফলে এই জন্যই তোলপাড়, মানে বেসিক্যালি আমি মনে করি আজকের দিন জুড়ে এটি ছিল রাজনীতিতে আলোচনার বিষয়, যে মান্না, কারণ তারা নিজেদেরকে যে ধরনের রাজনীতি করেন বলে দাবি করেন, তার সঙ্গে এই বক্তব্য, যে দুটি বক্তব্য, সেটি কিন্তু যায় না। তবে তার কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু কিছু যে বক্তব্য রাখছিলেন তার ইঙ্গিত আছে। তিনি কদিন আগে বলছিলেন যে আর একটি কিছু না হলে 111 কিন্তু আসতেছে। তো 111-এর যে নায়ক যে দাবি করছেন অজ্ঞাত ব্যক্তি যিনি টেলিফোনে, তার সঙ্গে তার সংলাপের ট্যাপ পাওয়া যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যোগসূত্র আছে। ফলে এইসব কারণে আমি মনে করি রাজনীতিতে তোলপাড় হওয়ার মতোই বিষয়। নিঃসন্দেহে তার এটি তার এই যে টেপটি আসলে মানে প্রকাশিত হয়েছে, একটি টেপ না, দুটি টেপ, এখানে মোট 3টি না টেপটি মানে বক্তব্য দুজনের সঙ্গে, হ্যাঁ, দুজনের সঙ্গে, রাইট, দুজনের সঙ্গে, কিন্তু 3টা সেগমেন্টে জিনিসটা এসেছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নটি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। এখানে কি কোনো থাকে না যে ব্যক্তিগত একটা আলাপ, সেই ব্যক্তিগত আমাদের প্রাইভেসি অ্যাক্ট বলেও তো একটা কথা আছে, কিছু নর্মসও তো আছে, সেটি কি ভঙ্গ হয় জনাব জ্যোতির্ময় বড়ুয়া? আমরা আরেকটু যুক্ত করি, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কথোপকথন ফাঁস হয়ে যাচ্ছে, এবং জনাব শ্যামল দত্ত, আপনার কাছে এই প্রশ্নের জবাবটি নিয়ে পরে ফিরবো যখন, তখন আপনার কাছে প্রশ্ন থাকবে যে মানে সাংবাদিক হিসেবে আসলে এই ব্যক্তিগত আলাপ সংবাদযোগ্য কতখানি, এই প্রশ্নটি নিব। তার আগে একটু এই জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে জানতে চাই যে এটা আসলে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয় কিনা। ধন্যবাদ আপনাকে। যদি আপনি স্ট্রিক্ট লয়ার সেন্সে বলি, তাহলে আসলে ব্যক্তিগত আলাপের যে প্রাইভেসি নিয়ে আমাদের যে নর্মসগুলো আছে, প্রাইভেসি নিয়ে ডেটা প্রোটেকশন অ্যাক্ট বলে কোনো অ্যাক্ট এখনো পর্যন্ত আমাদের দেশে নেই। যেটি আমরা দেখেছি, একটি সংস্থা, ভয়েস বলে একটি সংস্থা প্রস্তাব করেছে অলরেডি বাংলাদেশ সরকারের কাছে যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট থাকা উচিত, আমার প্রাইভেসির ব্যাপারটা থাকা উচিত। এটি আইনগত দিক থেকে তো ভঙ্গ করার ব্যাপার আছে, কিন্তু আবার একটি ডিফারেন্ট আর্গুমেন্টও কিন্তু আছে যে রাজনীতিবিদদের প্রাইভেসি বলে কিছু থাকে না। রাজনীতিবিদরা যখন কথা বলবেন, তাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ তারা নিজেরা দায়িত্ব নিয়ে করবেন, কারণ তারা যখন কথা বলেন তখন মানুষের জন্যই বলেন। এইটি একটি কমন আর্গুমেন্ট আছে। এর বাইরে আমি যেটা স্পেসিফিক্যালি এই ঘটনাটাকে আমি যেভাবে আইনজীবী হিসেবে দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নাম্বার 1, এটি বোধহয় আমাদের বাংলাদেশের সমস্ত মিডিয়াকে একটা দিনের জন্য চরম একটা ব্রিদিং স্পেস করে দিয়েছে। গত 5 জানুয়ারির পর থেকে টিভি চ্যানেলগুলো, যত টক শো, যত রকমের আলোচনা, সবগুলোই কিন্তু আমাদের সহিংসতা, আমাদের এই বর্তমান সময়ে যে রাজনৈতিক অস্থিরতা, এগুলো নিয়েছিল। আজকে সারাদিন জুড়ে এটাই চলছে, সেটা সামাজিক মাধ্যম থেকে, ফেসবুক, টুইটার থেকে শুরু করে টিভির সমস্ত চ্যানেলগুলোতে। এটা বোধহয় আমাদের মেন স্ট্রিম রাজনীতির আরেকটি অংশ আর কি। উনি কোনো না কোনো কারণে বোধহয় বলির পাঠা হলেন বা তাকে বানানো হলো। কেন এটা বলছি? তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন কন্টেন্ট নিয়ে, শ্যামলদার যে বিশ্লেষণ বা অন্য যে বিশ্লেষণগুলো সারাদিন শুনছি, সেগুলো পরে যাচ্ছি। আমি বলছি হচ্ছে আমাদের যে ব্রিদিং স্পেসের তৈরি করার কথাটা কেন আসছে, আপনি দেখবেন ব্রিদিং স্পেস কে তৈরি করেছে, সেটাই আমি যাচ্ছি। সেটা হচ্ছে আপনার কোন সময় কার টেলিফোন আলাপটি ফাঁস হচ্ছে। এখন টেলিফোনটি রেকর্ড করছেন কে, রেকর্ড করার অথরিটিটা কি, আইনটা কোথায়? আমাদের যে 2001 সনের টেলিকমিউনিকেশন অ্যাক্ট, সেটার সেকশন 97 কিন্তু গভর্নমেন্টকে অ্যালাউ করে যে কোনো ব্যক্তির, আমাদের যে সার্ভিস প্রোভাইডার, টেলিফোন সার্ভিস প্রোভাইডার যারা আছেন, তাদের কাছ থেকে তারা এই সমস্ত ফোন আলাপগুলো রেকর্ড করতে পারবেন, নিতে পারবেন, তারা দিতে বাধ্য। গত 15ই ফেব্রুয়ারি নিউজে বোধহয় একটা রিপোর্ট এসছে, সেখানেও দেখা যাচ্ছে কি অন্তত 18.5 কোটি টাকার মতো এই টেলিফোন কোম্পানিগুলো ব্যয় করেছে শুধুমাত্র গভর্নমেন্টের এই সার্ভেইলেন্সের যে সফটওয়্যার, সেটার জন্য নিজেদেরকে আপডেট করার জন্য, যে তারা যেন সার্ভেইলেন্সটা করতে পারেন। তার মানে কি আমার আপনার ফোন যে কোনো সময় টেপ হচ্ছে র্যান্ডমলি। না, সেটি তো আসলে এখন সেটি কখন বের হয়ে আসছে, শৃঙ্খলার স্বার্থে একটা নজরদারির মধ্যে তো থাকতেই পারে, তাহলে সেটা ভিন্ন, আপনি বলছেন কিন্তু পাবলিক হয় কিভাবে? সেটাই বলছি। আপনি তাহলে প্রথমে আপনাকে অ্যাসার্টেন করতে হচ্ছে কে আমার আপনার টেলিফোনগুলো টেপ করতে পারছে। ডেফিনেটলি এজেন্সি। প্রথমত এই সফটওয়্যারগুলো এবং এই মনিটরিং এর কাজগুলো ছিল হচ্ছে ডিজিএফআই এর কাছে। ডিজিএফআই এর পরে পরবর্তীতে এখন র্যাবের কাছে এই সফটওয়্যারগুলো আছে, তারা সুইডিশ কোম্পানিগুলো থেকে সফটওয়্যারগুলো কিনছে। সব এজেন্সির কাছে আসলে আছে। সেটা পুলিশের হেডকোয়ার্টারেও বোধহয় একটি সফটওয়্যার, টেলিফোন ট্র্যাকিং এর জন্য একটা সফটওয়্যার আছে, আমি যতদূর জানি। তাহলে ডেফিনেটলি গভর্নমেন্টের এজেন্সিগুলোই ফোন আলাপগুলো ট্র্যাক করছেন। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি ব্যক্তির, কোনো একটি রাজনৈতিক দলের বক্তব্যগুলো দেখা যাচ্ছে বের হয়ে আসছে।
কোনো একটি সিচুয়েশনের উপর ভিত্তি করে, যেটা না, শ্যামলদা খুব যেই সুন্দরভাবে অবস্থার যোগসূত্র প্রেক্ষাপটই বের হয়ে আসুক না কেন, ঘটনাটি বা এই কনভারসেশনটি তো আর ফেক বা মানে ভুল কিংবা মিথ্যা তো আর নয়। সেটি ভিন্ন আমি আলাপ। সেই আলাপটিতেও ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র 50 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি যেটি বলছিলাম যে আসলে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি সেই সঙ্গে আসলে মানে কোথায় কি হচ্ছে সেগুলি তো নজরদারি করার দায়িত্ব তো নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থাগুলোর তো আছেই। সেই ক্ষেত্রে তাহলে আপনি এই অ্যাক্ট কি করে বাধা হয়? বাধা হচ্ছে এখানে আপনি যখন প্রাইভেসির লয়ের মূল ব্যাপারটা দেখবেন, আপনি প্রাইভেসি লটা আসলে কোনো আরোপিত বিষয় না। আপনার রাইট টু প্রাইভেসিটা আপনার যে কোনো মৌলিক অধিকার যেরকমভাবে আপনি অন্যান্য মৌলিক অধিকারগুলো চিন্তা করেন, আপনার রাইট টু প্রাইভেসিটা এইটারই একটা অংশ। কিন্তু আপনি এই সার্ভেলেন্সটা কতটুকু আসলে অ্যালাউ করবেন, কতটুকু আপনি আপনার ব্যক্তিগত জীবনযাপনের ক্ষেত্রে আপনি ইন্টারফেয়ারেন্সটাকে অ্যালাউ করবেন, সেটার একটা সীমা টানা বোধহয় জরুরি। এখন আমরা যে সেরকম কি কোনো সীমা নাই যে আপনি কিছু নেই। আপনি যদি সেকশন 97টাকে পড়ে দেখেন তাহলে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে সবকিছুই আপনি টেলিফোন, এখন স্মার্টফোন যেগুলো আপনি ব্যবহার করেন, স্মার্টফোনগুলো যদি আপনি অফ করেও রাখেন তাহলেও যেহেতু ব্যাটারি ডিটাচ করা যায় না, যে কোনো মুহূর্তে এটা রিমোট সফটওয়্যারের মাধ্যমে আপনার ভয়েস অ্যাক্টিভেশন করে ফেলে সেটাকে একটা রেকর্ডিং ডিভাইস হিসেবে কাজ করা সম্ভব হয়। সেটার ক্যামেরাটাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা বলেন বা ব্যাক ফেসিং যে ক্যামেরা, সেই ক্যামেরাগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আপনার ভিডিও হয়তো রেকর্ড করা সম্ভব। এই সব কিছুই এই সফটওয়্যারগুলোর মাধ্যমে সম্ভব, অর্থাৎ ইউ ক্যানট এস্কেপ এনিওয়্যার। এরকম অসংখ্য মামলার বিষয়ে আমরা জানি, যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে না, বাইরে। শুধুমাত্র মোবাইল ফোনে কথা বলে আপনি এক জায়গায় একত্রিত হচ্ছেন, একত্রিত হতে গিয়ে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট স্পেসে গিয়ে আপনি মোবাইল ফোনগুলো বন্ধ করে ফেললেন যেন আপনাকে ট্র্যাক করা না যায়। শুধুমাত্র সেইটার কারণে এবং এই ব্যাটারি ডিটাচ করতে না পারার কারণে যেসব নতুন স্মার্টফোনগুলো আসছে, তাদের ওই ব্যাটারি কেন, তারা মোবাইল ফোন কেন অফ করে ফেললো, সেটাকে অফেন্সের মধ্যে ধরে নিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এরকম মামলার রেফারেন্স আমাদের কাছে আছে। তো এখন এই জায়গাটাই বলছি আর কি, বাংলাদেশের আইনগুলো হচ্ছে আমরা ক্ষমতাগুলো যখন দিয়ে দিচ্ছি তখন আনফেটার্ড ভাবে দিয়ে দিচ্ছি এবং তাদেরকে অ্যালাউ করছি হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। এই জায়গাটা সীমা যখন আপনি টানতে পারবেন না, তখন এইটাই পরবর্তীতে আমাদের কাল হয়ে দাঁড়ানোর আপনার কতগুলো আইনে আসলে সুযোগ কি থাকে। বলে? মাহমুদুর রহমান মান্নার যেই কথোপকথনটি ফাঁস হলো, সেটিকে আইনের দিক থেকে কোথাও কোনো বাধা কিংবা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে কিনা? অবশ্যই সেই ধরনের ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপার তো আছেই। ওনার একটা ডিফেন্স তো ওনার থাকতেই পারে, কিন্তু ওই যে আরেকটা বললাম, আপনি ডিফারেন্ট ওয়েতে যদি এটাকে ভাবেন, যেহেতু উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি সে কারণে উনি নিজেই আমি প্রথমে যে আপনি যে আমাকে প্রশ্নটি করে আমি বলি যে এটি মানুষের জীবনের দুটো পার্ট থাকে লাইফে, একটা তার ব্যক্তিগত পার্ট, তিনি ব্যক্তিগত আলাপচারিতা করছেন তার স্ত্রীর সঙ্গে, তার নিজস্ব পারিবারিক জীবন, এটি হচ্ছে তার ব্যক্তিগত পার্ট। কিন্তু একজন পলিটিশিয়ানের আরেকটি পার্ট হচ্ছে তার পলিটিক্যাল লাইফের পার্ট, সেই পার্টটি কখনো ব্যক্তিগত হতে পারে না। সেটি যদি ব্যক্তিগত হয়, আবার পাবলিক ফিগার যারা, তাদের আসলে কোনো কিছুই প্রাইভেট না, সবই তাও পাবলিক। তাও অনেকটা তিনি কার সঙ্গে, এটা অন্তত